শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। একটু মানসিক প্রেশারের ভিতর দিয়ে যাচ্ছে আমাদের সবারই, আমরা সেটা জানি। শুধু আমরাই নয়, সারা পৃথিবীর সকল মানুষই আসলে এই মুহূর্তে একটু চিন্তায় আছে। আর বিশেষ করে রয়েছি আমরা গৃহবন্দী, ঘরের ভিতরে রয়েছি। তাই হয়তোবা অনেক কিছু চাইলেও আমরা করতে পারছি না। সময়টি আসলে ঠিক যাচ্ছে না মনে হচ্ছে, এরকমই কিছুটা। কারণ একটা সময় ছিল আসলে যে যারা বিশেষ করে কর্মব্যস্ত, তাদের সময় কখন চলে যাচ্ছে আমরা বুঝতে পারতাম না। বিশেষ করে এরকম সন্ধ্যার একটি মুহূর্তে আসলে কেউ বাসায় কবে লাস্ট ছিল হয়তো অনেকে বলতে পারবে না। তো সেই সুযোগগুলি আসলে করে দিয়েছে না চাইতো এই দুর্যোগ। এই করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীর অলমোস্ট ম্যাক্সিমাম মানুষই এই মুহূর্তে গৃহবন্দী। আর তাই তাদের পরিবারকে সময় দিচ্ছে, তারা নিজেদেরকে একটু সময় দিতে পারছে, তারা তাদের কর্মব্যস্ততা থেকে একটু দূরে থাকতে পারছে। কিন্তু এই দূরে থাকাটি কিন্তু যখন লং টার্ম হয়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের সেই বাসায় অপেক্ষা করাটাই কিন্তু ফিজিক্যাল হ্যাজার্ডস এর কারণ হবে, অথবা তার ফিটনেস লস এর একটি কারণ হবে, ঠিক কিভাবে বাসায় থাকার পরে। তাই আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলবো যে করোনায় গৃহবন্দী জীবনে থাকুন ফিট। আর এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য বা এই টপিকটি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছে একজন স্পেশাল গেস্ট। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি থেকে আমাদের সবার প্রিয় ডক্টর জিনাতারা পারভিন। জি ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ফিজিওথেরাপির পক্ষ থেকে। ওকে, স্বাগত জানাচ্ছি। জি থ্যাংক ইউ ম্যাম, আমাদেরকে আসলে আপনার অনেক ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য। যেমনটি কিন্তু আমি বলছিলাম যে আমরা হয়তোবা ঘরে বসে আছি, কিন্তু অনেকেই কিন্তু ঘরে বসে নেই। বিশেষ করে আমরা সহজে যেটিকে বুঝি, যারা এই করোনা যুদ্ধে সামনে থেকে লিড করছেন, আমাদের যে সকল চিকিৎসক, যে সকল স্বাস্থ্যকর্মী, তারা কিন্তু এখন প্রচন্ড ব্যস্ত সময় পার করছে। তারা তাদের জীবনের মায়া ভুলে গিয়ে তারা দেশ এবং জাতির জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এবং আমাদের সঙ্গে আজকে যিনি যুক্ত হয়েছেন, তাকেও কিন্তু এই মুহূর্তে সার্ভিস দিয়ে যেতে হবে। এবং আজকে আপনার এটিই জানতে হবে, একজন ফিজিওথেরাপি চিকিৎসক তাকে এই ক্রাইসিস মোমেন্টে অনেক রোল প্লে করতে হচ্ছে, তাকেও সার্ভিস দিতে হচ্ছে। তো আমরা সেই কথাগুলো জানবো, আর জানতে জানতে আপনাদের কথাও আমরা জানবো, আপনাদের মতামত জানবো, আপনাদের সাথে আমরা কথা বলবো। আর সেই কথা বলার ওয়ে কি সেটা আমরা সবাই জানি। কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামতগুলো লিখে পাঠান আমাদের, তাহলে আমরা বুঝতে পারবো কারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, কারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এবং আপনাদের কেমন লাগছে প্রোগ্রামটি। আর সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তবে সে জিনিসগুলো আমাদেরকে লিখে পাঠাবেন। আমাদের উপস্থিত অতিথি আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি আপু, আমরা যেমনটি বলছিলাম যে আসলে এখনো আপনাকে অনেক কর্মব্যস্ত সময় পার করতে হচ্ছে, আপনাকে এখনো রেগুলার অফিস যেতে হচ্ছে, আপনাকে সার্ভিস দিতে হচ্ছে। তো আমরা সেগুলো সবকিছুই শুনবো। শোনার আগে আপনার কাছ থেকে একটু আপনার কর্মজীবন এবং আপনার এই যে বর্ণিল যে পেশা জীবন, সেটি সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। I'd like to thank you, Shamim, to invite me first. Where do I start? It's been a long time since I was qualified. So Bangladesh CRP থেকে আমি 2004-এ গ্রাজুয়েট কমপ্লিট করি। কমপ্লিশনের পর 1 year internship CRP-তে। তারপর ফার্স্ট জব শুরু করি ইউনাইটেড হসপিটাল, এটা হচ্ছে গুলশান 2। আমি কাজ করেছি হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালে স্পোর্টস ইনক্লুসিভ স্পোর্টস প্রোগ্রাম, যেখানে কিনা ডিসেবল এবল পিপল অ্যাডাপটিভ স্পোর্টস প্রোগ্রাম, এবং আমাদের সাথে এটা মাল্টিডিসিপ্লিনারি টিম। আমরা বিভিন্ন এরিয়ায় যে এবল অ্যান্ড ডিসেবল পিপল ইনক্লুসিভ স্পোর্টস প্রোগ্রাম শুরু করি। তারপর আমার সেকেন্ড জব ছিল বাংলাদেশ ছেড়েছি আমি 2007-এ, ম্যানচেস্টারে আসি 2007 সেপ্টেম্বর। এখানে আসার পর আমি HCPC অ্যাপ্লিকেশন করি। HCPC অ্যাপ্লিকেশন করার যে ওয়েটিং সময়টা, ওই সময়টাকে আমি যেভাবে কাজে লাগিয়েছি, তো আমি তখন বিভিন্ন হসপিটালগুলোতে
Band 3, Band 4 physiotherapy technical instructor হিসেবে কাজ করে experience নিয়েছি যে কিভাবে এখানকার ফিজিওরা কিভাবে কাজ করে, because practice is so much different than Bangladesh. Obviously, when we qualified, we did more hands-on physio, but because obviously medical science progress and practice has changed so much. So many techniques we studied when we were a student, like knee blocking, bear hug, Australian lift. They are banned now, so it has changed a lot. And then my first job, I started for Manchester Hospital, and I worked most of my career. I worked in the community. I don't have much experience working in the hospital. I enjoy community because patients are in their own home environment, and it just suits me better. I've worked all my career with elderly people, geriatric physio. So mainly with the elderly people, falls related, orthopedic, neuro, different sector really. So the way it works here, the service, every area, I can give you an example like Bangladesh. If you think about different sector like Uttara sector 3, 4, every area have a GP practice, and then the GP then refer all the physio cases to the community physio, because NHS National Health Service in England is a free service and it costs government so much to keep some people in the hospital. They promote more community service, so all the services are in the community. You have all the sometimes consultant, if patients are really bedbound, are not mobility is not great, doctor and GP, all the podiatrists, physio, OT, they see patient in their own home environment, which is, I don't know, Bangladesh current practice, but I think it's a lot different than how I used to see patient, in the hospital. But I absolutely love it, working in the community, I must say. So I think sometime if you ask me question what exactly I'm talking about, so I don't shift away because it's a long time since I qualified and I've worked so many areas. So it's a lot to talk about. I don't know whether we have time limitation or any restriction. So my current role, I'm working in a crisis team, and it's a multidisciplinary team. We are working as physio, occupational therapist, nurses, advanced practitioner, pharmacist, social worker, and reablement. So 8 different disciplines we work together with the elderly patient in the community. So we all are generic assessor. So we decide, we make a decision. We have support worker in our team. Any crisis situation, patient get referred to us by any health professional or any care worker or from the hospital. We go out as a general practitioner. We then assess patient. Our team is called admission avoidance team. It's a 2 hours response team. So normally, most of the people over here, they access National Health Service. It's a little bit different than Bangladesh because obviously most of our service is private. But here it's more national health. Maybe 10% people go to private sector for treatment, receiving treatment. So what happens is, if you get referred for physio, non-urgent cases, it can be 4 to 6 weeks waiting. So any patient get referred to physio, you can understand how demanding physio profession over here. You have to wait 4 to 6 weeks. But if any urgent case need immediate attention, that's when the team I work, as a crisis team, we go out within 2 hours. So it's 2 hours response when we get referral. We get referral
on the day, same day, and we go out same day to see patient. So a little bit, I'll give you example what we do. We'll give you a few scenarios to understand how physio can work in the front line, and we can tackle urgent situation and see patients safely. So we go out as a generic assessor. We do full clinical observation, check blood pressure, check SATs, check pulse rate, check breathing. So we do complete clinical examination of a patient, and we have a scoring sheet. It's called early warning score, national early warning score. So I'll give you an example. If someone is scored blood pressure, just an example, is normal range between 90 to 200. And if someone go beyond or above, they score for, it got a score like 1, 2, 3, 4. So we use early warning score as a guideline. And if the patient is scoring out of 10, like 8, so that's like, we then score it for sepsis, we screen for sepsis. We don't always go by number. We also see how the patient feeling that day, how they look like, use your judgment and clinical skill. What we do then, if patient is at risk staying home, we call 999 ambulance and immediately admit patient to hospital. If the patient is not, don't need immediate medical attention, then we keep them home and we provide support at home. Western world, a lot of elderly people, they live their own, don't they? So if someone poorly can't look after themselves, we have support worker in our team, and then we can maximum put 4 visits a day. So support worker then go out and help this patient recovery at home by assisting them daily tasks, like simple tasks we take granted daily task we do. We wake up in the morning, we have a wash, we change our clothes, we make our meal. Often elderly people struggle with this kind of task. I'm talking about 80, 90-year-old, 100-year-old elderly, people. So that then they will, support worker will help people recovery. We keep all these cases on our caseload for 3 days, and then we refer them on to different services. So we see people, and then we do action plan, whether this patient needs podiatrist, whether this patient needs dietetics, whether this patient needs pharmacist. If we find out the patient is not managing their medication, then our pharmacist can go out and do their assessment. If they are at risk of any self-neglect or harm or safeguarding issue, then we get our social worker involved. So my role really as a decision maker more than a physio. So I decide, depending on my assessment, what to do with the patient, whether they need acute care, stepping up to hospital, whether they need to go bedded up unit for rehabilitation, or whether they can stay in the community and other service go in to patient house to meet their needs. So it's an amazing role. I thoroughly enjoy it. It's really, really lovely work we do in the community, and patients sometimes can't believe how quickly we can be there for them. And a lot of elderly, they falls, due to their muscle weakness or they're poorly. They need a lot of equipment like wheel Zimmer frame to walk with, walking sticks, so we can provide them equipment within, short period of time, that day, same day. I work 3 long days from 8 o'clock to 9 o'clock at night. So it's 13 hours, it's a long shift. But like I say, I don't work every day, I'll be dead. So we do 13-hour long shift, and we're expected to see 3 patients. So if it's not, complex case, then we can see 3 people a day. But if it's complex,
can take up to 5-6 hours, no matter how long it takes. We, sort our patient problem on the same day. Now, come to COVID situation. I know it's a pandemic at the moment, it's going around the world. That doesn't stop us as a physio to work with patient, as long as we follow WHO guidelines, so many national guidelines. Every country have their own way of working. What I would like to see our physio in Bangladesh not to close down their service, because they need us and we need to be there for them. As long as we follow guideline and follow the rules, we can treat patient, and that doesn't stop us seeing patient. The way we deal with COVID here, what we tend to do when we do telephone call triage as a senior physio before we go out. And if we suspect that patient has COVID, we tend to go in full PPI. We then ask patient to wear mask as well. And then we ask patient if there are any other household, people there, and we take sufficient mask with us. If any physio do test physio, which is another brilliant job physios are doing in this environment, COVID situation in the hospital, and I do respect, their passion and their hard working. They are saving so many lives doing test physio. Then we can get phone call from any minute from the hospital when they're short is that we need to go out and provide the test physio for a COVID patient. Then we have our fitted mask. Normally we use surgical mask to treat mild symptom, but when they are really major symptom and or on ventilator in ICU, we have to wear fitted mask and full suit. So physios can work frontline, and I would like to see in Bangladesh all the physios, instead of closing the hospital, closing down physio service, want to see them to be there for patient in a more controlled manner. And the way other physio team working, what they're doing is they're cancelling all the outpatient non-urgent cases, but they're keeping their urgent cases. And what we just have to be clever, and we just have to adapt our work the way we do. Because normally we do a lot of lengthy assessment form, but since COVID hit, the whole world, we've kind of shortened our assessment. Few adjustments we had to do really, and we tend to gather as much information as possible over phone call with patient, all the social history and medical history and everything. And then we have a system, on the system we can take patient record, electronic patient record. So we gather as much information as possible. So we have to spend as little time as possible patient home. So that's another little adjustment we have to make to see COVID patient. We do have COVID patient on our caseload currently, and we are serving them. We are looking after them. So that's not stopping me working as a physio. I think we can work beside the other health professional, as much as they are doing for patient, we can be there for them as well. So I don't know whether I made it very clear what my job role is. Another thing I want to mention is over here, well, the physio tends to stay on their own specialty. We have in the community, we have so many, teams we can access for patient. For example, when I work in orthopedic supported discharge team, my role was to any post-op patient, hip, knee replacement, shoulder replacement, all the cases will go to orthopedic physio team, and they will then progress patient to their baseline. We have neuro team. If any Parkinson, head injury, stroke will go to neuro team. Any MSK cases will go to outpatient MSK. So we have different teams, wonderful
teams in the community we can access, that's really good. So that's it. Anything else I could add on or like to know? আপনার এই যে কথা থেকে আমরা বুঝতে পারছি সেটি হলো যে আপনি একটা মাল্টিডিসিপ্লিনারি টিম নিয়ে কাজ করছেন এবং তাদেরকে নিয়ে এই মুহূর্তে আপনাদের সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করে যাচ্ছেন। তো দর্শক আমাদের মধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, যারা যুক্ত হচ্ছেন এবং এখনো দেখছেন সকলকে জানাচ্ছি ফিজিও নিউজ 24 এর পক্ষ থেকে শুভেচ্ছা। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন লিপি হালদার, ডক্টর লিপি হালদার, উনিও দেখছেন এবং উনি আপনাকে স্পেশাল থ্যাঙ্কস জানিয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং সুস্মিতা ইসলাম জি, উনিও আমাদেরকে দেখছেন। জি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর একটা জিনিস আমার জানার ছিল, সেটি হলো যে আপনি বলছেন যে অ্যাজ এ টিম লিডার হিসেবে আপনি কাজ করছেন এবং একটি জিনিস ক্লিয়ার না, সেটি হলো যে প্রেসক্রাইব ফিজিও এন্ড নন প্রেসক্রাইব ফিজিও আর সামথিং একটা কিছু বলেছিলেন। তো আসলে এই জিনিস, হ্যাঁ সরি আমি মেনশন করতে ভুলে গেছি। সো আমার গ্রাজুয়েশনের পর বাংলাদেশে আমি 1 year পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কমপ্লিট করেছি অর্থোপেডিক মেডিসিন। এখানে আসার পর আমি ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স মডিউল কমপ্লিট করেছি, নন মেডিকেল প্রেসক্রাইবার 1 year কোর্স। সো আই ক্যান প্রেসক্রাইব নাও, which is very nice. So I can prescribe anything on BNF. BNF is British, medicine book. I can prescribe anything BNF within my competency. Obviously, if I'm not competent to prescribe for children, I wouldn't do that. As long as I can justify my, action, I can prescribe. Which really, helpful that most of the patient we see, elderly people, they have UTIs, urine infection or chest infection. So I can prescribe first line of antibiotics. I can prescribe pain medication. I can prescribe laxative. So that's just enhance my, practice a lot. So I would definitely recommend this, non-medical prescriber course. It's really helped me in my daily practice. And another thing I would like to add is most of our elderly people are falling. Sometimes it could be just due to so many medication they're taking. So pain medication is another major thing preventing elderly people from falls. Often they're taking blood pressure medication, and when they're having like postural drop, we can then liaise with GP. We have very close network here, so which is really helpful to treating a patient. We work as a multidisciplinary team. It's truly multidisciplinary team. Any concern, we can bring patient GP, and then we can discuss, and we can adjust the doses of medication, anything like that. Often we go around to see elderly people. They can be end of life or palliative. We can then, liaise with GP and say, look, this patient been referred to us, but I don't think there's potential to progress, and like bone mets or severe condition, cancer and things like that, and then we look after them, use the right pathway to refer patient on. So mainly my job is not daily physio, it's more like decision making and assessor role really. তাহলে এখানে আরেকটু জানা রয়েছে। আমরা জানি আমাদেরকে অনেক ফিজিওরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমাদের নিউ কামিং ফিজিও যারা নিউ জেনারেশন, ওরা দেখতে পাচ্ছেন। তো অনেকেই প্রশ্ন করেছেন আমাদেরকে ইতিমধ্যে যে এই প্রেসক্রাইব এন্ড নন প্রেসক্রাইব, এই প্রসিডিউরটা কিভাবে আসলে নন প্রেসক্রাইব থেকে প্রেসক্রাইব ফিজিও হওয়া যায়, এবং এই সম্পূর্ণ প্রসিডিউরটা আসলে কিভাবে কমপ্লিট হয়? I can only talk about in context over here. You can apply through your work. I think to do prescribing course, you need at least, don't quote me on that, I'm not 100%, but you need at least 2 years of working experience, and then you can apply to the university. In my case, my work obviously
basically paid for my course, and they sent me to do this course. So I was lucky in a way. And then that's how you just apply in uni, and then you get, if you get admitted, you can do it this way. You can privately fund it, or you can ask you what work, the role you're in. I don't know about Bangladesh, sorry. How can do that over there? চলে আসছি আমাদের মূল টপিকে, যেটি আজকে আমরা আসলে আলোচনা করব। আর আমরা জানি আমাদের সঙ্গে অনেকেই যুক্ত আছেন এবং আরো অনেকেই যুক্ত হচ্ছেন। যারা আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তারা কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত বা কেমন লাগছে আমাদের এই আজকের আলোচনা, সেগুলো আমাদেরকে লিখে জানান। তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের কোনো মতামত রয়েছে কিনা বা আপনাদের আরো কোনো কিছু জানার আছে কিনা। যেমনটি আমরা বলছিলাম সেটি হলো যে এই মুহূর্তে তো সারা পৃথিবী বেশিরভাগ মানুষই বাসায় বন্দী, লকডাউন। এই লকডাউন সিচুয়েশন আসলে ফিটনেস কে ধরে রাখার জন্য কি ধরনের পরামর্শ আপনারা দিচ্ছেন? লকডাউন ফিটনেস, লকডাউনে আমি বলবো যে give you more opportunity to be fit. You have more time to cook at home, healthy food. You have more time to exercise at home. So I don't see COVID is an excuse not to look after yourself. So in a way, obviously I am working. Lockdown is not affecting my work. I'm working full time. Beside, I'm a mom as well as wife. So very busy life. So I never give myself an excuse not to look after myself. So main thing I should say is food, good nutritious food. You can't go wrong, when you are eating healthy food. Junk food is very easy to get. Takeout is very easy to get. But what you need to think about, whatever you're putting in your mouth is going to have an effect on your body. So what I would advise people, I can only talk about myself. Like I said, people are different. Their body, their build and everything is different. What tends to work for me is good food and daily exercise. Normally, I do work out 3 to 4 times a day, go to gym, but gym is closed for COVID at the moment. But I'm fortunate to have surrounded by amazing friend circle. I have 12 ladies, we go to gym together. So what we are doing at the moment, we are doing online classes together. So software called Zoom we are using. So we are doing online training at home. People who don't have these opportunities, you can use loads of stuff on the internet. You can do body weight exercise at home, eat healthy, loads of vegetable, fruits, loads of water, and keep fit and keep healthy. That's all I can say. So that's what I'm doing at the moment. And lockdown is slightly different over here than Bangladesh. We are allowed to go out an hour a day for exercise. So I am doing a lot of road running. I should say jogging and walking. I'm not good at running. So I'm doing it whenever my day off. In the morning, I go out running, do shopping, and carry shopping at home. Normal circumstance, I would drive. But now, just for the sake of exercise, I'm walking from the shop like a mile or so and carrying shopping. So you can adapt any situation. And I don't like to give myself an excuse not to do things that I enjoy to do. So don't give yourself an excuse. Any circumstance, you can adapt and you can do your regular thing if you want to. Anything else? I think it's better if you ask question. Yeah. সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের প্রোগ্রামটি এনজয় করার জন্য। আসলে আমরা কিন্তু অতিথির কাছ থেকে অনেকগুলো কথাই আমরা জানতে পারছি, বিশেষ করে প্রফেশনাল অনেক কথা জানতে পারছি। আমরা জানতে পারছি আসলে আমাদের ক্যারিয়ার পাথওয়ে সম্পর্কেও কিন্তু কিছুটা। তাই আমি বলবো যে সকল বিশেষ করে ফিজিওথেরাপি চিকিৎসকরা বা ফিজিওথেরাপি স্টুডেন্টরা আমাদের প্রোগ্রামটি দেখছেন, আশা করি তাদের
কিছুটা হলো ইনফরমেশন গ্যাদারিং করতে সাহায্য করবে আমাদের এই প্রোগ্রামগুলো। আর একই সঙ্গে আমরা কিন্তু এটিও জেনে নিলাম যে এই মুহূর্তে আসলে লকডাউনের এক্সকিউজ দিয়ে আমরা আসলে যা ইচ্ছে তাই আমরা করব না। আমাদের অ্যাজ ইউজুয়াল লাইফ যে কাজগুলো হ্যাঁ, যেহেতু কান্ট্রি টু কান্ট্রি ভেরি করছে, হয়তোবা আপনার সঙ্গে যে অতিথি রয়েছে তার ওখানকার লকডাউন সিচুয়েশন বা তার ওখানকার অবস্থার আমাদের এখানকার অবস্থা এক নয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে আমরা বাইরে যাব না, আমরা এই মুহূর্তে ঘরে থাকবো। ঘরে থেকে আসলে আমাদের ফিটনেস কে ধরে রাখার জন্য যে জিনিসগুলো করা দরকার আমরা আশা করি সেগুলো করবো। বিশেষ করে ফুডের কথা তিনি বললেন, আমরা হেলদি ফুড নিব, পুষ্টিকর খাবার, মানে এমন না যে এখন আমরা বাসায় আছি বলে পিকনিক করব, আমরা অনেক বেশি রেড মিট খাবো বা শুয়ে বসে কাটাবো, একদমই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবো না, ব্যাপারটা এরকম মোটেই নয়। তাই আমরা আশা করি সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো এবং সুস্থ থাকবো। জি, আমরা যাওয়ার আগে অ্যাড করতে চাই শামীম, সরি, forgot to mention another sector physio work here is A&E department. So we have a team in A&E called Home First Team. So the Home First Team, I know, sorry, I forgot to mention before, it's out of context. I just want to let you know, all the BD physio to know that physio can work every sector, you know, if they want to develop themselves or work. So what happens is A&E physio, their role is whenever any patient come to accident emergency, broken shoulder or broken legs or whatever reason, if they've been seen by consultant or medics or advanced practitioner, we have advanced practitioner in physio as well, and they don't need to be admitted to hospital. They can go home with the, you know, I'll give an example, shoulder sling or whatever reason. Then the A&E team can ring us, crisis team, to say that this patient doesn't need to be in the hospital. They can go home. Can you provide some support visit? So we then go out and assist them and put equipment in place and support in place and keep people safe at home. So that's another amazing area physios are working, you know, at the moment. So I hope to see that's happening in Bangladesh. Sorry, question ফিরে যাচ্ছি। ইটস ওকে। আসলে দেখুন, আমরা একটা জিনিস নিয়ে, বিশেষ করে আমাদের নতুন জেনারেশন বা আমরা যারা আছি, আমরা অনেকেই আসলে হতাশ হয়ে যাই। আমরা আমাদের ফিজিওথেরাপি গ্রাজুয়েশনের শেষে হয়তোবা আমাদের এখানে এই ধরনের মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে একসঙ্গে কাজ করার সুযোগ অনেক কম, হয়তোবা আমাদের পক্ষে আসলে স্পেশালাইজড এরিয়াগুলোতে যাওয়ার একটু সুযোগ কম। তবে ইনশাআল্লাহ একদিন আমাদের এখানে হবে। আমরাও যেরকম শুনলাম এমার্জেন্সি রেসপন্স টিমে তারা কাজ করছেন, তারা জেনেটিক এরিয়াতে কাজ করছেন, তারা প্রতিটা এরিয়াতে সেগমেন্টেশনাল এরিয়াগুলোতে তারা ভাগ ভাগ হয়ে খুব সুন্দর করে কিন্তু তারা কাজ করছেন। এবং দেখুন, আমরা এই মুহূর্তে অনেকেই বলি হয়তোবা ফিজিওথেরাপিস্টরা এই মুহূর্তে চেম্বার বন্ধ করে আমরা আছি। হ্যাঁ, হয়তো আমাদের এটা স্ট্রাকচারাল বা পলিসিগত কিছু জায়গার কারণে হয়তো আমরা আমাদের প্রপার সার্ভিসগুলো শেয়ার করতে পারছি না বা দিতে পারছি না। তবে হ্যাঁ, প্রতিটা ক্রাইসিস মোমেন্টের প্রতিটা জায়গাতেই আমাদের কিছু না কিছু রোল আছে, আমরা কিছু না কিছু রোল প্লে করতে পারি অ্যাজ এ হেলথ প্রফেশনালস হিসাবে। এবং যেমনটি আমাদের গেস্ট বলছেন যে প্রতিটা হেলথ প্রফেশনালসদের সাথে, প্রতিটা ডিপার্টমেন্টের সাথে, প্রতিটা জায়গাতেই ফিজিওদের কাজ রয়েছে, তারা কাজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা স্বপ্ন দেখি একসময় বাংলাদেশেও আমরা এরকম অপরচুনিটি গুলো পাবো এবং আমরাও এই দেশের মানুষের স্বাস্থ্য সেবায় নিজেদেরকে বিলিয়ে দিতে পারবো, আমরা তাদের স্বাস্থ্য সেবায় এগিয়ে আসতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে আমাদেরকে এত গুরুত্বপূর্ণ, এত ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য। আমরা জানি যে এই মুহূর্তে আপনাকে ওখানে অফিস করতে হচ্ছে, আপনাকে সার্ভিস দিতে হচ্ছে, যেমনটি আপনি নিজেও বললেন। তো সেজন্য আমরা আসলে খুবই কৃতজ্ঞ আপনাকে আমাদের মাঝে পেয়ে। একদম যাওয়ার আগে শেষ মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের নতুন জেনারেশনের ফিজিওদের উদ্দেশ্যে যদি আপনার কোনো টিপস থাকে। What I'd like to say, don't give up hope, and then work hard, and work hard for your profession. You have to prove yourself. Well, when you can prove yourself that you are worth more than what you are, then people will find you. You don't need to look for a job, they will find you.
So that's all I can say to young generation. You have a lot more opportunities than what we had. Online, loads of online material out there. You know, it's loads and loads of, whole world is connected through internet. We didn't have all these opportunities. So use that opportunity, use example, take the good things from, you know, all over the world and implement, and then progress in future. And good luck to you all, and wish you all the best. Thank you, ma'am. সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আমাদের প্রোগ্রামটি এনজয় করার জন্য। আমরা আমাদের পরবর্তী প্রোগ্রাম রাত 9টায় শামিমস লাইভ নিয়ে আবারও আসবো এবং আবারও একজন নতুন অতিথিকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো নতুন একটি টপিকস নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে হলো বাসায় থাকুন। বাসায় থেকে এই মুহূর্তে হয়তোবা আমরা এই ক্রাইসিস মোমেন্টটি পার করে সুস্থভাবে আবার নতুন দিনের স্বপ্ন দেখতে পারবো, নতুন ভাবে সামনে এগিয়ে যেতে পারবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপু আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। Thank you very much. Stay well, stay safe, exercise daily inside home. You don't need to go out. I know Bangladesh is different way lockdown. Obviously Manchester very less population, so we are allowed out for an hour exercise and eat good food. That's all I can say. Thank you.